নমস্কার, আমি শুভেন্দু। আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলা। সেই মামলাতে যাওয়ার আগে শ্যামল কুমার মিত্র অত্যন্ত জরুরি বার্তা দিয়ে গেলেন। সেই বার্তাতে উনি কি বলেছেন সেটা আমরা বিস্তারিত জেনে নেব শ্যামলবাবুর মুখ থেকে। চলুন আমরা সকলে শুনে নিই শ্যামলবাবু দিল্লি যাওয়ার আগে কি জানিয়ে যাচ্ছেন। নমস্কার, শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। আজকে 17ই আগস্ট আমরা দিল্লি যাচ্ছি। আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, এবং যেহেতু এই মামলাটিকে পার্ট হার্ড মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল আমাদের এই ডিএ মামলার বেঞ্চের অন্যতম বিচারপতি, তিনি 22 তারিখে অবসর নিচ্ছেন। কাজেই আমরা আশা করছি যে 18 তারিখে মামলাটার সম্পর্কে মামলাটার নিষ্পত্তি হতে পারে, এবং অত্যন্ত গুরুত্ব দিয়েই এই বেঞ্চ মামলাটি শুনবেন। পার্ট হার্ড মামলা করে দেওয়ার ফলে আমাদের যে আশা জেগেছে যে পার্ট হার্ড মামলার শেষ করে দিয়ে যান অবসরের মুখে থাকা মাননীয় বিচারপতিরা। কাজেই সেই প্রথা থেকে আমরা মনে করছি যে 18 তারিখে মামলাটি হয়তো শেষ করে দেওয়ার পথে হাঁটবেন মাননীয় বিচারপতিরা, কিন্তু কি হবে সেটা 18 তারিখের আগে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন 18 তারিখের সুপ্রিম কোর্টের মামলায় কি হয়। আমরা যে বিষয়গুলি উত্থাপন করার জন্যে লিস্ট করেছি এবং মাননীয় আমাদের আইনজীবীদের প্রত্যেকের কাছে যেটা আমরা পৌঁছে দিয়েছি এবং যে অনুসারে তালিকা তৈরি হয়েছে, তাতে যে বিষয়গুলি থাকছে: 1 নম্বর, গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের রাজ্য সরকার এই রায়ের আওতার বাইরে রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। আমরা তার বিরোধিতা করব এবং গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা যাতে এই রায়ের আওতার মধ্যে থেকেই বকেয়া ডিএ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এআইসিপিআই মেনে পান, সে ব্যাপারে আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বলবেন। দ্বিতীয় যে বিষয়টা বলবেন, যে গত 14 তারিখে আমাদের মাননীয় অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্রের সঙ্গে যে বৈঠক হয়েছিল তার বিস্তারিত বিবরণ আমি 14 তারিখেই ভিডিও মারফত আপনাদের কাছে উপস্থাপিত করেছিলাম। আর সেখানেও বলেছিলাম, আজকেও বলছি, যে ওয়ার্ক চার্জ কর্মচারী, সরকারি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী আছেন যারা ডিএ পান, এবং ডেলি রেটেড যে সমস্ত কর্মচারী, হোমগার্ড, সিভিল ডিফেন্স, এনভিএফ ইত্যাদিতে যারা ডিএ, রাজ্য কর্মীদের ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে যাদের দৈনিক মজুরিতে বৃদ্ধি ঘটে, তাদের প্রত্যেকের বিষয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে 1 জুন বলেছিলাম এবং গত 14 তারিখেও বলেছি। কিন্তু দুঃখের বিষয় যে এই 3 ধরনের কর্মচারীদের সম্পর্কে এখনো পর্যন্ত কোনো বিবেচনা রাজ্য সরকার করেননি। আমরা তাদের বিষয়টি সুপ্রিম কোর্টে তুলব। রাজ্য সরকার একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছেন, কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে পেনশন প্রাপক পেনশনার। বাস্তবে বিষয়টি আমরা যা অনুসন্ধান করে দেখেছি যে 2 ধরনের পেনশনার রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের। এক ধরনের যারা ট্রেজারি থেকে পেনশন পান, ট্রেজারি ব্যাংকগুলোতে পেনশন পাঠিয়ে দেয় এবং ব্যাংকগুলো ডিসবার্স করে। আর দ্বিতীয় এক ধরনের পেনশনার আছেন যারা মূলত কলকাতা এবং সংলগ্ন এলাকার ব্যাংকগুলি থেকে পেনশন তোলেন
তারা তাদের পেনশন প্রদানের সিস্টেমের সঙ্গে এজি, রাজ্য সরকার এবং ব্যাংকগুলি জড়িয়ে, মূলত ব্যাংকগুলি তাদের পেনশন প্রদান করেন। এতে যেমন কেএমসি এলাকার পেনশনাররা আছেন কেএমসি এলাকার ব্যাংকগুলির, তেমনি কেএমসি সংলগ্ন বেশ কিছু এলাকার ব্যাংকগুলি থেকে পেনশন প্রাপকরাও আছেন। তাদের বকেয়া ডিএর একটা অংশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখনো অধিকাংশ পেনশনার এই ডিএ, বকেয়া ডিএ বা এই ডিয়ারনেস রিলিফ তারা পাননি। এই বিষয়টি আমরা নিশ্চয়ই উল্লেখ করব। রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্টে 2028 সাল পর্যন্ত বকেয়া ডিএ বা ডিয়ারনেস রিলিফ প্রদানের প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন। আমরা অবশ্যই তার বিরোধিতা করব এবং 100% নিউট্রালাইজেশনের জায়গায় 85% নিউট্রালাইজেশনের কথা বলেছেন, সুপ্রিম কোর্টের কাছে আবেদন রেখেছেন। তার বিরুদ্ধেও আমাদের বক্তব্য থাকবে। গত 14 তারিখে আমরা মাননীয় প্রভাত কুমার মিশ্রকে বারবার দাবি জানিয়েছিলাম যে আপনারা এই যে নিজেদের মনোমতো করে একটা ভিত্তি 605 ধরে আমাদের হিসেব করেছেন এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে সম্পূর্ণ বাদ দিয়েছেন, এটা আপনারা সংশোধন করুন এবং সুপ্রিম কোর্টে দয়া করে আপনাদের সংশোধিত অবস্থান জানান। কারণ এইভাবে গণনা করার ফলে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা যারা পেয়েছেন তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এবং যে ইন্ডেক্স 536 পয়েন্ট এআইসিপিআই এর উপর রোপা 2009 এবং স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলার রায় হয়েছে, সেই ইন্ডেক্সের বদলে 605 এআইসিপিআই ইন্ডেক্স ধরার ফলে কর্মরত এবং অবসরপ্রাপ্ত যে কর্মচারীরা পেয়েছেন তাদের প্রাপ্যের অন্তত 57% কম পেয়েছেন। এবং এই 85% নিউট্রালাইজেশনের যে আবেদন সুপ্রিম কোর্টে সরকার পক্ষ করেছেন, তাতে আরও এই 57% কম পাওয়াটা আরও বাড়বে। তা আমরা বারবার প্রভাত কুমার মিশ্র মহাশয়কে বলেছিলাম, কিন্তু আজ পর্যন্ত যা খবর, রাজ্য সরকার কিন্তু এই ভুল হিসেব সংশোধন করার কোনো রকম উদ্যোগ নেননি এবং তারা সুপ্রিম কোর্টে এই ভুল হিসেবের পক্ষেই সওয়াল করবেন। আমরা তার বিরোধিতা করব এবং রোপা 2009 এবং স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিয়ারনেস রিলিফ এবং ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়ার কথা বলা হয়েছে, সেটা আমরা মহামান্য সুপ্রিম কোর্টকে সেই নির্দেশ রাজ্য সরকারকে দেওয়ার জন্য আবেদন করব। আর রাজ্যের বাইরে পশ্চিমবাংলার যে রাজ্য সরকারি কর্মচারীরা পেনশন পান, এরকম 1596 জন পেনশনারের কথা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছেন। তাদের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তারা 1 নয়া পয়সা পাননি। স্বাভাবিকভাবে তাদের বিষয়টিও আমরা তুলব। দুর্ভাগ্যের বিষয় যে 1/1/2016-তে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে 125% ডিএ ছিল, অথচ বকেয়া হিসেব করার সময় রাজ্য সরকার 100% হিসেব করেছেন। আমরা শ্রী মিশ্রকে বলেছিলাম, তার মানে দাঁড়ালো আপনারা 1/1/16-তে আমাদের 125% ডিএ দিয়েছেন, সরকার দিয়েছে, অথচ বকেয়া হিসেব করার সময় তার থেকে 25% আপনারা কেটে নিলেন। মানে 125% ডিএ দিয়ে আবার বকেয়া হিসেব করার সময় 25% কেটে নিলেন এবং এইভাবে প্রতিটা স্তরে আপনারা আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যে প্রাপ্য ডিএ তার থেকে একটা বড় শতাংশে কেটে নিলেন। ফলে আমরা 57% কম ডিয়ারনেস রিলিফ বা ডিয়ারনেস অ্যালাউন্স পেয়েছি।
এই বিষয়টা নিশ্চয়ই আমাদের সুপ্রিম কোর্টে উল্লেখ থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা জানি না যে আবার 18 তারিখে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবীদের বিভিন্ন রকম শারীরিক ভয়ঙ্কর দুর্যোগ ঘটবে কিনা, তার ফলে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন হবে কিনা। আমরা এটাও জানি না যে অন্য সুপ্রিম কোর্টের অন্য বিভিন্ন এজলাসে রাজ্য সরকারের মাননীয় সিনিয়র অ্যাডভোকেটরা ব্যস্ত থাকার কারণে পাস ওভার দিয়ে এই মামলাটাকে দিনের শেষে নিয়ে সময়াভাবে না শোনার পরিস্থিতি তৈরি হবে কিনা। এটাও জানি না যে আজকে আমরা দিল্লি গিয়ে শুনলাম রাত্রিবেলা যে 18 তারিখে অর্থাৎ কালকের বেঞ্চটা স্ট্যান্ড ক্যান্সেলড হয়েছে। আমরা এগুলো জানি না, কিন্তু আমরা অত্যন্ত আশা নিয়েই যাচ্ছি যাতে মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলায় কর্মী পক্ষের প্রতি সুবিচার করেন। আমরা কোনো পক্ষপাত চাইনি আদালতের থেকে। আমরা শুধু আদালতকে বলেছি 5ই ফেব্রুয়ারি আপনারা যে রায় দিয়েছেন সেই রায় সম্পূর্ণভাবে অক্ষরে অক্ষরে কার্যকর করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিন, এবং রাজ্য সরকার এই নির্দেশ পালনে গড়িমসি করলে মুখ্য সচিব বা অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি করুন। তাহলে কিন্তু রাজ্য সরকার একেবারে দ্রুততার সঙ্গে সবকিছু দিয়ে দেবে। এখন সুপ্রিম কোর্টে কি হবে সে সম্পর্কে আমাদের আগাম বলার জায়গা নেই। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই, কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আপনারা আশীর্বাদ করুন যাতে 18 তারিখে আমরা অন্তত আপনাদের যে চাহিদা, ন্যায্য চাহিদা এবং আপনাদের যে অধিকার, সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। দ্বিতীয় একটি বিষয় বলবো, আমি গত 14 তারিখে যে ভিডিওটি করেছিলাম, অর্থাৎ মাননীয় শ্রী প্রভাত কুমার মিশ্রের সঙ্গে বৈঠকে কি হলো, সেখানে আমি আমার নিজের কোনো মতামত দিইনি। শুধুমাত্র আমরা যা বলেছি এবং তার উত্তরে শ্রী মিশ্র কি বলেছেন এই বিষয়গুলি আমরা উল্লেখ করেছিলাম। তাতে কমেন্টে কয়েকজন মন্তব্য করেছেন। প্রত্যেকের মন্তব্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমরা বারবারই বলি সমালোচনা মানুষকে ঋদ্ধ করে, সমৃদ্ধ করে, ভুল সংশোধন করে আরও সঠিক হওয়ার ক্ষেত্রে তাকে এগিয়ে দেয়। কাজেই সমালোচনা সবসময় স্বাগত। কয়েকজন নির্দিষ্টভাবে বলেছেন যে সরকার তো সবে এসেছে 3 মাস, এবং সরকার তো সব দিয়ে দেবে বলেছে। পে কমিশন বসিয়ে দিয়েছে, 20% দিয়ে দিয়েছে, আরও 22% দিয়ে দেবে বলেছে। তা আপনারা সরকারের বিরুদ্ধে এত খড়গহস্ত কেন? আপনাদের টিকি অন্য কোথাও বাঁধা আছে। একটা জিনিস ঠিকই বলেছেন, আমাদের টিকি অন্য জায়গায় বাঁধা আছে। সেই জায়গাটা হচ্ছে কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য কর্মী সমাজ, তাদের কাছে আমাদের টিকিটা বাঁধা। আমরা উন্মাদ নই। শুধু শুধু সরকারের অন্ধ বিরোধিতা বা অন্ধ সমর্থনের রাস্তায় আমরা কখনো হাঁটিনি। আমরা ইতিপূর্বে বাম সরকারের সময় যখন বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, একই সঙ্গে দ্ব্যর্থহীন ভাষায় বাম সরকার কর্মী স্বার্থে যে কাজ করেছেন আমরা তার উচ্চ প্রশংসা করেছি। যেমন রোপা 2009-এ যদি ডক্টর অসীম দাশগুপ্ত এবং বামফ্রন্ট সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয়ার সংস্থানটা না রেখে যেতেন, এবং যদি ডিএ প্রাপকদের তালিকা, সেই তালিকায় গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের না রেখে যেতেন, তাহলে কিন্তু আজকে এই মামলাটাই হতো না, এবং গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত কর্মীরাও এই মামলার আওতার মধ্যে আসতে পারতেন না। তারা রেখে গেছেন বলেই এই মামলা হয়েছে, এবং আমরা এই মামলায় জয়লাভ করেছি। এবং গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের রাজ্য সরকারের যতই অনীহা থাক,
তাদেরকে আইনি অধিকার হিসেবেই এটা দিতে হবে, এটা আমরা বিশ্বাস করি। আবার বামফ্রন্ট সরকার পুরাতন পেনশন স্কিম রেখেছেন, আমরা তার প্রশংসা করেছি। একই রকমভাবে 15 বছরে আমরা তৃণমূল নেতৃত্বাধীন সরকারের প্রবল সমালোচনা করেছি সর্বক্ষেত্রে, কিন্তু একটি বিষয়ের উচ্চ প্রশংসা করেছি, যে তারাও পুরাতন পেনশন স্কিম রেখেছেন। আমরা তাদের 15 বছরেও পুরাতন পেনশন স্কিমে পেনশন পেয়েছি। কাজেই সরকারের অন্ধ বিরোধিতা বা অন্ধ সমর্থন আমরা করি না, আমরা ইস্যু ভিত্তিক সমর্থন বা বিরোধিতা করি, কারণ আমরা মনে করি সরকারের বকলমে শাসক দল তারা হচ্ছে মালিক পক্ষ আর আমরা শ্রমিক পক্ষ। শ্রমিক মালিকের যে চিরন্তন সম্পর্ক, সেই সম্পর্কের অতিরিক্ত কিছু সরকারের সঙ্গে আমাদের নেই। এখন আমাদের কেন সরকারের সঙ্গে বিরোধিতা করতে হচ্ছে? আপনারা 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন সরকারটা কর্মী বান্ধব হবে, আদালতে আইনি লড়াই করবে না। কিন্তু কমপ্লায়েন্স রিপোর্টে রাজ্য সরকার যা যা বলেছেন সেগুলো সবই কর্মচারী স্বার্থের ভয়ঙ্কর বিরোধী শুধু নয়, অতিক্রান্ত 15 বছরে তৃণমূল নেতৃত্বাধীন সরকার আমাদের যতটা সর্বনাশ করেছিলেন, সর্বনাশটাকে আরো কয়েক গুণ বাড়ানোর উপাদান সেখানে রয়েছে। যেমন ধরুন, পূর্বতন সরকার 100% নিউট্রালাইজেশনের কথা বলে আমাদের প্রাপ্যের থেকে 57% অর্থ কম দিয়েছে। এই সরকার 85% নিউট্রালাইজেশনের আবেদন রেখে সেই 57% কম পাওয়াটাকে আরো বেশি করতে চাইছেন। অর্থাৎ এই 85%টা যদি আদালত অনুমোদন দেন, তাহলে আমরা যে প্রাপ্য পাবো সেটা শুধু 57% নয়, তার থেকে অনেক কম পাবো। এটাকে আমরা কিভাবে সমর্থন করব বলুন? রাজ্য সরকার পরিষ্কার জানিয়েছেন যে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই রায়ের আওতার মধ্যে নেই, তাদেরকে এই রায় কার্যকর করার জায়গা থেকে বাদ রাখা হোক। আমরা কিভাবে এটাকে সমর্থন করব? এর তো বিরোধিতা আমাদের করতে হবে। রাজ্য সরকার, আগের সরকার ডিসেম্বর 2026 পর্যন্ত বকেয়া ডিএ বা ডিআরনেস রিলিফ দেওয়ার জন্য সময় চেয়েছিলেন সুপ্রিম কোর্টে। এই সরকার 2028 সাল পর্যন্ত সময় চেয়েছেন। আমরা কিভাবে সমর্থন করব? বিরোধিতা তো আমরা বাধ্য হয়ে করছি। শুধু তাই নয়, যে ভুল হিসেব নিয়ে দিনের পর দিন আলোচনা হয়েছে, 1 জুনে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি সুনির্দিষ্টভাবে সব থেকে বেশি সময় নিয়ে এই ভুল হিসেবের বিষয়টা তথ্য সহ আমি তুলে ধরেছি, কিন্তু সেটা সংশোধন দূরস্থান। সেই একইভাবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার একটা মানে কল্পিত রাজ্যভিত্তিক সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স খাড়া করে আমাদের প্রাপ্য কম রাখার যে সর্বনাশা প্রক্রিয়া পূর্বতন সরকার চালু করেছিলেন, সেটা আরো বেশি হারে কার্যকর করতে চাইছেন। আমরা সমর্থন করব কিভাবে? আমাদের তো বিরোধিতা করতে হবে। আবার ধরুন, প্রতিশ্রুতি ছিল যে 45 দিনের মধ্যে 7ম রাজ্য বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা পেনশন আমরা পেয়ে যাব। প্রতিশ্রুতি কে দিয়েছিলেন? কোন সিকি নয়া পয়সা আদুলি বিজেপি নেতা নন। প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী, দেশের মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং। 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশনের সুপারিশকৃত বেতন ভাতা পাওয়া তো দূরস্থান, 7ম বেতন কমিশন গঠন হয়েছে, তার চেয়ারম্যান ইতিমধ্যেই বদল হয়েছে। আমরা এই প্রথম দেখলাম যে পে কমিশন ঘোষণার পরে চেয়ারম্যান পদ থেকে
মানে অনতিবিলম্বে কাউকে সরিয়ে দেওয়া হলো এবং এখনো পর্যন্ত পে কমিশন কোনো কাজ শুরু করেনি। আজকে 17ই আগস্ট, 1 জুনের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জানুয়ারি 2027 থেকে পে কমিশনের রায় কার্যকর হবে, কর্মচারীরা পে কমিশনের সুপারিশ অনুসারে বেতন ভাতা এবং পেনশন পাবেন। আজকে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নিশ্চিত করে বলছি যে এখনো পর্যন্ত পে কমিশন কাজ শুরু করেনি। তার অফিস কোথায় কেউ জানি না, তার কর্মী তাদের দেয়া হয়নি, কর্মী আধিকারিক। স্বাভাবিকভাবে অসংখ্য সংগঠন তারা স্মারকলিপি দেবেন, তাদেরকে ডেকে তাদের শুনানি নিতে হবে। ফলে কোনোভাবেই জানুয়ারি 2027 তো দূরস্থান, আগস্ট 2027 এই সুপারিশ আসবে কিনা সে নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে। তা আমরা বিরোধিতা করব না? আমাদের তো প্রতিবাদ করতেই হবে, আমাদের তো সরকারের সমালোচনা করতেই হবে। আবার দেখুন, এই মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন রাজ্য কর্মীদের বিভিন্ন মঞ্চের সভায় তিনি যেতেন, গিয়ে তিনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাওয়ার অধিকারটাকে স্বীকৃতি দিতেন, সমর্থন দিতেন এবং বলতেন সরকারে বিজেপি এলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই ডিএ দেয়া হবে। কিন্তু বাস্তবে 20% ডিএ ঘোষণা হলো 1 অক্টোবর থেকে, আপনারা পাবেন নভেম্বর থেকে। এই 20% এবং 1 অক্টোবর কে ঠিক করে দিল? এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, রাজ্য মন্ত্রিসভা তারা ঠিক করলো। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে বিজ্ঞানসম্মত ফর্মুলা সেটা তো মানা হলো না, কারণ সেখানে প্রাপ্য হওয়ার দিন থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে হার হয় সেই হারে ডিএ বা ডিয়ারনেস রিলিফ দেওয়ার কথা। অর্থাৎ আগের সরকারের আমলে ঠিক যেভাবে দয়ার দান হিসেবে মুখ্যমন্ত্রী বা সরকারের সদিচ্ছা হিসেবে ডিএ বা ডিয়ারনেস রিলিফ আমরা পেতাম, সেই প্রক্রিয়াটাই রয়ে গেল। আমরা বাম আমলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে ডিএ দেওয়ার দাবিতে আন্দোলন করেছি, তৃণমূল সরকারের আমলে একই দাবিতে আন্দোলন করেছি। তা আজকে সরকারে বিজেপি এসেছে বলে কোন যুক্তিতে আমরা সেই দাবিটা অস্বীকার করে ওই অক্টোবর 2026 থেকে 20% ডিএ দেয়াতে আনন্দ উৎসব করব এবং সরকারকে সমর্থন করব? কর্মচারী সংগঠনগুলোর দাবি তো শাসক দল নিরপেক্ষভাবে একই থাকবে। আমরা বাম সরকারের সময় একরকম দাবি করব, তৃণমূল সরকারের সময় একরকম দাবি করব, আবার বিজেপি সরকারের সময় সেই দাবি ভুলে গিয়ে আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মানলে তাকে অভিনন্দন জানাবো, তার বিরোধিতা করব না, সমালোচনা করব না। এটা তো ট্রেড ইউনিয়নে হয় না। কাজেই খুব দুর্ভাগ্যজনকভাবেই আমাদের সরকারের বিরোধিতা করতে হচ্ছে। এবং একটা জিনিস মনে রাখবেন, গত 19শে মে যখন মাননীয় মুখ্য সচিব একটা নির্দেশ জারি করেছিলেন যে সরকারের সমালোচনা করতে গেলে সে প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া যেখানেই হোক সরকারের প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে, আগাম অনুমোদন নিতে হবে। এই ধরুন গত 14 তারিখে আমরা মাননীয় অর্থ সচিবের সঙ্গে বৈঠক করলাম। তা আপনারা প্রত্যেকে তো জানতে আগ্রহী যে সেই বৈঠকে কি হলো। তা আমরা 14 তারিখ রাত্রে ভিডিও করে আপনাদের কাছে আমাদের বক্তব্য তুলে দিয়েছি। এখন যদি প্রত্যেকটি ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য সরকারের আগাম অনুমোদন নিতে হয়, তাহলে কিন্তু কোনো প্রতিক্রিয়া কর্মচারী সংগঠন আর দিতে পারবে না। শুধু তাই নয়, সার্ভিস রুলসে রয়েছে, যেটি আমরা 1 জুনের বৈঠকে এবং 14ই আগস্টের বৈঠকে আমরা তুলে ধরেছি, যে সার্ভিস রুলসে আছে উইথ প্রায়র ইন্টিমেশন।
কিন্তু আপনারা অর্ডারে করেছেন প্রায়র অ্যাপ্রুভ্যাল। প্রায়র ইন্টিমেশন আর প্রায়র অ্যাপ্রুভ্যালের মধ্যে আকাশ পাতাল ফারাক। সার্ভিস বুকে যা নেই সেটা আপনারা অর্ডারে নিয়ে এলেন। এটা তো আইনসঙ্গত নয়, এটা তো সার্ভিস রুলকে মর্যাদা দেওয়া নয়। তার মানে সরকার সার্ভিস রুলসের বাইরে গিয়ে অর্ডার জারি করছেন। এবং আমি সেদিনই বলেছিলাম যে একটা সরকার তখনই এ ধরনের নির্দেশ জারি করে যখন সরকার জানে যে অদূর ভবিষ্যতে এমন এক বা একাধিক সিদ্ধান্ত নেবে সরকার, যে সিদ্ধান্তে রাজ্য কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ হবেন এবং সরকারের সমালোচনা করার মতো পরিস্থিতি তৈরি হবে। সরকার আমাদের মুখ বন্ধ করতে চাইছেন, তো এর বিরুদ্ধে আমরা বলবো না। আবার ধরুন সরকার আমাদের ব্যক্তি পরিসরে ঢুকে যেতে চাইছে, কখনো স্মার্ট মিটার বাধ্যতামূলক করার নির্দেশ জারি হচ্ছে, কখনো যোগা দিবসে যাওয়াটা বাধ্যতামূলক নির্দেশ জারি হচ্ছে। আমাদের ব্যক্তিগত পরিসরে সরকার কেন ঢুকে পড়বে, তার প্রতিবাদ আমরা করব না। আবার 1 জুনের বৈঠকে আমরা বারবার করে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার আমাদের অর্জিত অধিকারগুলো কেড়ে নিয়েছে। পুলিশ কর্মী সহ অন্তত 6টি ক্ষেত্রে ইউনিয়ন অ্যাসোসিয়েশন করার অধিকার কেড়ে নিয়েছে। গত 6ষ্ঠ রাজ্য বেতন কমিশনে পুলিশ কর্মী এবং সেই 6টি দপ্তরের কর্মচারীরা সংগঠনগতভাবে কোনো স্মারকলিপি বা মেমোরেন্ডাম বা দাবি সনদ পে কমিশনে দাখিল করতে পারেননি। তো এগুলো ফিরিয়ে দিন। যে অর্জিত ট্রেড ইউনিয়ন অধিকার আমাদের আগের সরকার কেড়ে নিয়েছে, সেই অধিকারগুলো ফিরিয়ে নিন। 1 জুনের বৈঠকে আমরা আবেদন করেছি, জানিয়েছি। আজকে 17ই আগস্ট, এখনো পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত হয়নি। তা আমরা সরকারের সমালোচনা করব না। আমরা একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বারবার বলেছি, আজও বলছি, আমাদের সংগঠন মনে করে না সরকার স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু হতে পারে। সরকারের সঙ্গে শ্রমিক কর্মচারীদের সম্পর্ক হচ্ছে শ্রমিক মালিকের। সেখানে মালিক যদি শ্রমিক স্বার্থে কোনো সিদ্ধান্ত নেয় তার সমর্থন আমরা করব। আবার শ্রমিক স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে তার বিরোধিতা, তার বিরুদ্ধে আন্দোলন, প্রয়োজনে আইনি লড়াই আমরা করব। অর্থাৎ ইস্যু ভিত্তিক সমর্থন বিরোধিতাই ট্রেড ইউনিয়নের চরিত্র। এর বাইরে কিছু ঘটলে জানবেন সেই সংগঠনের কিছু আরোপিত দায় আছে। আমাদের কোনো আরোপিত দায় নেই। কাজেই সরকার ভালো কাজ করলে আমরা সমর্থন করব, আর সরকার কর্মচারীদের বিরুদ্ধে গেলে আমরা তার সমালোচনা করব। এবারে যে বিষয়টায় আসব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি এর আগেও এটা ভিডিও করেছি, কিন্তু আরও কিছু আপডেট আছে, আপনাদের দেব। গত 14 তারিখে আমি পরিষ্কার মাননীয় অর্থ সচিবকে প্রশ্ন করেছিলাম যে সরকার কি পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম আনছেন। উনি বলেছেন এখনো নয়, অর্থাৎ এখনো পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত নেননি। কিন্তু ঘটনাক্রম আমাদের খুব আতঙ্কিত করে তুলেছে। কারণ গত 7ই আগস্ট নবান্নে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন এস রামান এসেছিলেন। তিনি রাজ্য সরকারকে জানিয়ে গেছেন যে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস গ্রহণ করা ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো উপায় নেই। রাজ্য সরকারকে এই পুরাতন পেনশন স্কিম বাতিল করে এই এনপিএস স্কিমে পেনশন চালু করতে হবে, অর্থাৎ নতুন পেনশন স্কিম। আমি এর আগেই বলেছি, নতুন পেনশন স্কিমে রাজ্য কর্মীদের একটা করে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দিতে হয় এবং সরকার কিছু অর্থ জমা দেন। সেই পুরো টাকাটা থাকে পেনশন ফান্ড ডেভেলপমেন্ট রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি PFRDOর নিয়ন্ত্রণে একটি তহবিলে, প্রভিডেন্ট ফান্ড তহবিল। যে
এই PFRDO এতে কর্মচারীদের কোনো প্রতিনিধি নেই, অর্থাৎ কর্মচারীরা এই তহবিল সংক্রান্ত বিষয়ে কোনো রকম তাদের মতামত এখানে নেয়ার সুযোগ নেই। এবং নতুন পেনশন স্কিমে এই পেনশন ফান্ড তহবিলের টাকাটা শেয়ার বাজারে খাটিয়ে যা লাভ বা ক্ষতি হবে, অর্থাৎ যা রিটার্ন আসবে, তার উপর নির্ভর করে পেনশন স্থির হবে এবং দেয়া হবে। ব্যাপারটা কিন্তু অত্যন্ত অনিশ্চিত এবং শেয়ার বাজারের থেকে কত রিটার্ন আসবে তার উপর নির্ভরশীল। পুরাতন পেনশন স্কিমে কম হোক বেশি হোক, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থাঙ্কের পেনশন আমরা পেতাম, আমাদের কোনো কন্ট্রিবিউশন করতে হতো না। ফলে অবসরের পরে আমরা অন্তত আর্থিকভাবে একটা সামাজিক সুরক্ষার আওতায় থাকতাম। আমাদের প্রতি মাসের শেষ দিকে চিন্তা করতে হতো না এবারে আমার পেনশনের পরিমাণটা কত হবে, আদৌ হবে কিনা চিন্তা করতে হতো না। এবং এই রামান সাহেব কিন্তু স্পষ্ট বলে গেছেন NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম পশ্চিমবঙ্গ সরকারকে গ্রহণ করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে এই রামন সাহেবকে তো পশ্চিমবঙ্গ সরকার আহ্বান করেননি এবং পশ্চিমবঙ্গ সরকার তো কোথাও বলেননি যে আমরা পুরাতন পেনশন স্কিম তুলে দিয়ে নতুন পেনশন স্কিম আনব। তাহলে কেন রামন সাহেব হঠাৎ চলে এলেন এবং অযাচিতভাবে এরকম একটা উপদেশ দিলেন? এই সংস্থাটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নির্দেশেই যে রামন সাহেব পশ্চিমবাংলায় এসেছিলেন এবং সরকারকে এই পরামর্শ বা বাধ্যতামূলক পরামর্শের নামে বাধ্যতামূলক একটা নির্দেশ দিয়ে গেছেন, এ বিষয়ে সন্দেহ থাকার অবকাশ খুব কম। আরো ভয়ঙ্কর বিষয়, যে কারণে আমি আজকে এই বিষয়টা তুলছি, গত 10ই আগস্ট 2026 সংসদে প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিনি বলেছেন, সরকার আর কর্মচারীদের পেনশনের মতো সামাজিক সুরক্ষার খরচ বহন করতে পারবে না। এতে যে আর্থিক দায় নিতে হয় তা বহন করার ক্ষমতা সরকারের নেই। আপনি ভাবুন, সংসদে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী মাননীয় পঙ্কজ চৌধুরী অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছেন যে পেনশনের মতো সামাজিক সুরক্ষা চালু রাখার জন্য যে আর্থিক দায়, সেই আর্থিক দায় সরকার নিতে পারবেন না। এই পঙ্কজ চৌধুরী তার ঠিক দুদিন পরে 12ই আগস্ট 2026 সংসদে জানিয়েছেন যে বিগত 12 বছরে কর্পোরেট ও সার্ভিস সেক্টরে 10 লক্ষ কোটি টাকার ঋণ মুকুব করেছে ব্যাংকগুলি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি। এই কর্পোরেটরা অল্প সংখ্যায় কিছু কর্পোরেট যারা বিপুল পরিমাণে ব্যাংক থেকে ঋণ নেন এবং সেই ঋণ ব্যাংক মুকুব করে দেয়। সমকালীন সময়ে কোনো কৃষক, কোনো ছাত্র, কোনো মধ্য নিম্নবিত্ত ঋণ গ্রহণকারী তাদের কারোর ঋণ মুকুব হয়েছে এমন কোনো তথ্য কিন্তু মাননীয় পঙ্কজ চৌধুরী দেননি। অর্থাৎ সরকার 10 লক্ষ কোটি টাকার ঋণ এই বছরে বৃহৎ কর্পোরেটদের মুকুব করে দিয়েছে, মানে তাদের দান করেছে। আমার আপনার টাকা, সেই টাকা তাদের দান করে দিয়েছে। আর সেই সরকার বলছে তার কর্মচারীদের পেনশনের মতো সামাজিক সুরক্ষা বজায় রাখার মতো আর্থিক সামর্থ্য তার নেই। আপনারা বিচার করুন। এবং তিনি আরো বলেছেন 2025-26 অর্থবর্ষে দেশের সর্ববৃহৎ কর্পোরেটরা তাদের মোট ঋণ হচ্ছে 69,21,734 কোটি টাকা। 69,21,734 কোটি টাকা। এবং আজকে কর্পোরেটদের কাছে সবথেকে লাভজনক ব্যবসা হচ্ছে শাসক দলের গুডবুকে এসো, বিপুল পরিমাণে ঋণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি থেকে নাও এবং সেগুলি শোধ করো না। সরকার
এই ঋণগুলি মুকুব করে দেবে বিনা ইনভেস্টমেন্টে বিপুল প্রফিট। এইটা হচ্ছে এখন কর্পোরেটদের সব থেকে বড় ব্যবসা। অথচ সরকার বলছেন যে পেনশনের মতো সামাজিক সুরক্ষা তারা কর্মচারীদের দিতে পারবেন না, কারণ তার আর্থিক দায় নেবেন না। এবারে আসুন, পেনশনটা কি আমাদের দয়া করে সরকার দিচ্ছেন? মহামান্য সুপ্রিম কোর্টে ডিএস নাকারা অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসে, ডোকি নন্দন প্রসাদ ভার্সেস স্টেট অফ বিহার অ্যান্ড আদার্স এই কেসে, ডোঙ্গু ভার্সেস বোর্ড অফ এডুকেশন এই কেসে, সিভিল অ্যাপিল নম্বর 1123 অফ 2015 এর 1/7/2015 যা রায় হয়েছে, সেখানে স্পষ্টভাবে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন পেনশন অর্থাৎ পুরাতন পেনশন স্কিম সরকারি কর্মচারীদের একটা অধিকার, আর্থিক সংকটের অজুহাতে এই অধিকার থেকে তাদের এই অধিকার হরণ করা যায় না। এবং পেনশনটা কোনো পারকুইজিট, কোনো অনুদান, কোনো দয়া, কোনো দাক্ষিণ্য নয়। কর্মচারীরা চাকুরিরত অবস্থায় যে সার্ভিসটা সরকারের দেন বৃদ্ধ বয়সে যাতে তাদের না খেয়ে মরতে হয়, রাষ্ট্রের এটা দায়িত্ব সেটা দেখভাল করা, সেটাই পেনশন। পেনশনটা হচ্ছে বেতন কমিশনের সুপারিশ এবং এর অন্তর্ভুক্ত একটা প্রক্রিয়া। এবারে আসুন, কেন আমি আজকে এই বিষয়টা নিয়ে এলাম এবং বলছি যে খুবই সত্যি খুব বিপদের বিষয়। তার কারণটা হচ্ছে কেন্দ্রের একটা সিদ্ধান্ত। রাজস্থান, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ এই রাজ্যগুলি পুরাতন পেনশন স্কিম বাতিল করে নতুন পেনশন স্কিম এনেছিলেন, কিন্তু এইসব রাজ্যে প্রবল কর্মী বিক্ষোভের ফলে তারা আবার নতুন পেনশন স্কিম বাতিল করে পুরাতন পেনশন স্কিম এনেছেন। এবং এই 5টি রাজ্য পেনশন ফান্ডে তাদের জমা টাকা হচ্ছে 53,403 কোটি টাকা, যথাক্রমে অর্থাৎ রাজস্থানের হচ্ছে 53,403 কোটি টাকা, ছত্তিশগড় 24,030 কোটি টাকা, ঝাড়খণ্ড 14,420 কোটি টাকা, পাঞ্জাব 40,676 কোটি টাকা এবং হিমাচল প্রদেশ 12,525 কোটি টাকা। এই টাকাটা কোথা থেকে এসেছে? কর্মচারীরা দিয়েছেন, তাদের কন্ট্রিবিউশন সরকার দিয়েছে। কেন্দ্রীয় সরকার বলছেন এই টাকা ফেরত হবে না। অর্থাৎ রাজ্যগুলিকে এই পেনশন ফান্ড বাবদ কর্মচারীদের থেকে যে টাকা তারা কেটে নিয়েছিল পুরাতন পেনশন স্কিমে ফিরে যাওয়ার পরে তাদের এই কন্ট্রিবিউশন তাদের ফেরত দিতে হবে। সেই ফেরত দেওয়ার টাকাটা পেনশন ফান্ডে আছে, কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে ও টাকা হবে না, তাদেরকে নিজেদের কোষাগার থেকে দিতে হবে। এবং এটা কিন্তু খুব কম বিষয় নয়। ধরুন রাজস্থান সরকারকে 53,403 কোটি টাকার দায় নিতে হবে। একটা রাজ্য সরকারের পক্ষে এটা সম্ভব। ফলে এরপরে যদি একবার পুরাতন পেনশন স্কিম বাতিল হয়ে নতুন পেনশন স্কিম কোনো রাজ্য আনে, আর কিন্তু পুরাতন পেনশন স্কিমে ফিরে যাওয়ার কোনো সুযোগ রাজ্য সরকারের কাছে থাকছে না, কারণ দায়টা, আর্থিক দায়টা এত বিপুল পরিমাণ হয়ে যাচ্ছে, যেহেতু কেন্দ্র ওই টাকাটা ফেরত দেবে না। কিন্তু মগের মুলুক। ফলে আমাদের কিন্তু আগাম সতর্ক হতে হবে এবং এই পেনশন স্কিম চালু করার আগেই নতুন পেনশন স্কিম আনার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আশা করছি 18 তারিখে আপনাদের সুখবর দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।